তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে সার্কুলারটা নিয়ে কথা বলবো, অবশ্যই থাম্বনেল দেখে আপনি টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তো আজকে মূলত আমরা 320টি শূন্য পদের জন্য একটা 10টা ক্যাটাগরির সার্কুলার নিয়ে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের, যেটা হচ্ছে আইসিটি বিভাগ, মানে আইটি ডিপার্টমেন্ট রিলেটেড। তো আপনি যদি কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা যদি করে থাকেন, তো অবশ্যই আপনার জন্য একটা সুবর্ণ একটা সুযোগ থাকছে। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই সাথে অবশ্যই এবং এটার ডেডলাইন শুরুটা কবে হচ্ছে, ডেডলাইন এটা আবেদনের ডেডলাইনটা কবে, তো এই বিস্তারিত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করি। তো আপনি যেহেতু দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির একটি সার্কুলার। সো প্রথমে আমরা যে সার্কুলারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 320টা পদের জন্য মোটামুটি সার্কুলার রয়েছে। হ্যাঁ, তো আমরা বিস্তারিত ওয়ান বাই ওয়ান দেখতে থাকি এখানে কি কি আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি সিনিয়র অফিসার আইটি, একটা নবম গ্রেডের একটা সার্কুলার। এখানে আপনার বেতন 22,000 থেকে 53,000, নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধাগুলো আপনাকে তারা দিবে এবং এখানে দেখুন 36টা পদ তারা এখানে নিবে। ঠিক আছে, সো এটা আপনি কোন সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আন্ডারে আপনি কাজ করবেন সে বিষয়টা তারা এখানে উল্লেখ করেছে। অগ্রণী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এখানে নেবে 6টা, মিলে টোটাল হচ্ছে 36টা। এবং জব আইডি নাম্বারটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন যদি আপনি এইটার জন্য আবেদন করেন, মানে সিনিয়র অফিসার আইডির জন্য যদি আপনি আবেদন করেন, তবে অবশ্যই আপনাকে এই জব আইডি নাম্বার ধরেই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করবেন এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা বলছিলাম যে কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, এই সকল বিষয়গুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, 4 বছর মেয়াদীর একটা ডিগ্রি আপনার অবশ্যই থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। ঠিক আছে, তো এটাও তারা মেনশন করছে। সো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট হলেই হবে না বা এই রিলেটেড সাবজেক্টগুলোতে পড়াশোনা করলেই হবে না, আপনাকে অ্যাটলিস্ট মাধ্যমিকে মানে এসএসসি পরীক্ষায় স্কুল সার্টিফিকেট অথবা হচ্ছে সমমান পরীক্ষায় আপনাকে তদন্ত পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুইটিতে বলছে কিন্তু। ঠিক আছে, প্রথম বিভাগ শ্রেণী অবশ্যই থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফল ক্ষেত্রে সরাসরি সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। তো শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আপনার তৃতীয় বিভাগ কোন পর্যায়ে পড়ছে, রেজাল্টটা আসলে কত হচ্ছে, এই সকল বিষয়গুলো আমরা লাস্টে গিয়ে দেখবো আর কি। ঠিক আছে, তো আপনি জাস্ট আপাতত খেয়াল রাখুন কোন কোন বিষয়গুলোর জন্য আবেদনটা হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অফিসার আইটি। অফিসার আইটিতে এটা হচ্ছে এমআইএস এবং আইসিটি অফিসার, এটা হচ্ছে 10ম গ্রেডের জন্য। তো বেতনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন 16,000 থেকে 38,640। এখানে নেবে হচ্ছে 231টি, এখানে অনেক বড় একটা পদ। ঠিক আছে, তো আপনি আবেদন অবশ্যই করতে পারেন। সোনালী ব্যাংক পিএলসি এখানে নেবে হচ্ছে 146 জন, রূপালী ব্যাংকে 80 জন এবং কর্মসংস্থান ব্যাংকে হচ্ছে 5 জন এবং জব আইডি নাম্বার হচ্ছে 26,105। তো এখানেও সেম ইনফরমেশনটা রয়েছে। ঠিক আছে, আগের যেটা আমরা দেখছিলাম সেটাতেও এখানে সেম ইনফরমেশনই আছে। ওকে, ঠিক আছে, আমরা মুভ করি পরেরটাতে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এটা হচ্ছে 9ম গ্রেডের জন্য, এখানে নেবে 28 জন। তবে এখানে আপনার বেতন স্ট্রাকচারটা হচ্ছে 22,000 থেকে 53,000 এবং আরো অন্যান্য সুবিধা আপনি অবশ্যই পাবেন। সোনালী ব্যাংক পিএলসির জন্য 14 জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 3টি এবং হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে হচ্ছে 2টি, কর্মসংস্থান ব্যাংকে 9টি, এই মিলে হচ্ছে টোটাল 28টা। এটার আইডি নাম্বার হচ্ছে 26,600-106 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও সেম সেম জিনিসগুলো নিয়ে থাকছে। এবং সেই সাথে একটা জিনিস অ্যাড করেছে যে স্বীকৃত নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য ও সহযোগী সদস্য হতে হবে। তাকে প্রফেশনাল কম্পিউটার সোসাইটির কোন একটা আর কি সদস্য হওয়ার জন্য তারা বলছে আর কি। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আপনি যদি কাজ করতে চান বা পরীক্ষা যদি দিতে চান আর কি। তারপরে দেখুন বলতেছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটাকে আমরা বলি আইটি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এটা 9ম গ্রেডের জন্য, এখানে নেবে 14 জন এবং আপনার সোনালী ব্যাংকে হচ্ছে কত 12 জন নিচ্ছে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে নিচ্ছে হচ্ছে 2 জন, 26,107 আইডি এবং ইনফরমেশন সেম। আপনি যদি এই ক্যাটাগরিগুলোতে যদি পড়াশোনা করে থাকেন 4 বছর মেয়াদি, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকে আপনাকে অবশ্যই যে কোনো 2টা সাবজেক্টে প্রথম বিভাগ অবশ্যই থাকতে হবে। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলতেছে সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার।
এটা নবম গ্রেডের জন্য এখানে নেবে 3 জন, এটা শুধু কর্মসংস্থান ব্যাংকে নেবে 3 জন। এটার আইডি নাম্বার হচ্ছে 26,108। তো ইনফরমেশন সেম, ঠিক আছে। তৃতীয় বিভাগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী অবশ্যই হইতে হবে। তারপরে বলতেছে অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নবম গ্রেডের জন্য 2 জন নেবে, সোনালী ব্যাংকে শুধু 2 জন, এটা 26,109। এবং এটার ক্ষেত্রে আপনার পড়াশোনার যে শিক্ষাগত যোগ্যতাটা বলতেছে তারা, এখানেও সেম ইনফরমেশন সেম, ঠিক আছে। ওকে, তারপর একটা দেখি আমরা, তারপর একটা কি বলতেছে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট, এটা হচ্ছে ষষ্ঠ গ্রেডের জন্য 2 জন নেবে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 26,110। এখানেও সেম ভাবে তারা বলতেছে, এখানে কিছুটা একটু ভিন্নতা আছে। তো এখানে আপনি অবশ্যই কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং যদি আপনি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে আর কি, ঠিক আছে। এইটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এই রিলেটেড কাজে আপনাকে সংশ্লিষ্ট 3 বছরের কাজের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর কি। অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ষষ্ঠ গ্রেডের জন্য 1 জন নেবে, বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 26,111। তো এখানেও তারা বলতেছে 3 বছরের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখুন প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডের জন্য, ষষ্ঠ গ্রেড কিন্তু ভালো করে খেয়াল করুন, নবম গ্রেড আর দশম গ্রেডের জন্য আমরা এতক্ষণ দেখছিলাম, এটা ষষ্ঠ গ্রেডের জন্য। তো আপনার বেতনটা অবশ্যই কিন্তু অবশ্যই বেশি হবে এবং সেই সাথে অবশ্যই আপনি সুবিধা বেশি পাবেন। তো আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে এখানে 26,112। তো বিষয়গুলো সেম থাকতেছে, শুধু এখানে বলতেছে যে কোন সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার অথবা হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না তৃতীয় বিভাগ, ঠিক আছে। তারপরে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এরা হচ্ছে ষষ্ঠ গ্রেডের জন্য 2 জন নেবে, কর্মসংস্থান ব্যাংকে 26,113 আইডি। এবং এইখানেও পড়াশোনার যে বিষয়গুলো এখানে তারা সেম বলতেছে এবং সেই ক্ষেত্রে এখানে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সহকারী প্রোগ্রামার এই সব পদের জন্য, ঠিক আছে। এবং বাকি যে এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো সব সেম। তো এই হচ্ছে 10টা বিভাগের মোট 320টা আপনার শূন্যপদের সার্কুলার, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে সিজিপিএ যে মানগুলো ছিল ভাগ করা, ঠিক আছে। আপনি প্রথম বিভাগ বা তৃতীয় বিভাগ যেটা বলতেছিল যে গ্রহণযোগ্য হবে না, তৃতীয় বিভাগ অ্যাকচুয়ালি কততে ধরা হচ্ছে। তো এখানে দেখুন খেয়াল করুন, এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আপনি যদি প্রথম বিভাগ, আপনাকে যেটা বিবেচনা করবে তারা জিপিএ 3 পয়েন্ট বা এর উপরে যদি হয়, তারপরে দ্বিতীয় বিভাগ হচ্ছে জিপিএ 2 থেকে 3 এর কম। জিপিএ যদি 2 এবং 2 থেকে 3 এর কমের ভিতরে যদি হয় তাহলে আপনার এটা দ্বিতীয় বিভাগ, আর যদি প্রথম বিভাগ আপনি হচ্ছে 3 এর উপরে যদি পেয়ে থাকেন তাহলে সেটা প্রথম বিভাগ হিসেবে নির্বাচিত হবে। এটা হচ্ছে এসএসসি এবং ইন্টারের জন্য। আপনি যদি এখন বিশ্ববিদ্যালয়ের বা সেটা হোক পাবলিক, জাতীয় পর্যায়ের বা প্রাইভেট পর্যায়ে যেটাই হোক, সেটার ক্ষেত্রে এটার যেটা তুলনা করতেছে সেটার ক্ষেত্রে একটু দেখুন সমতুল্য শ্রেণী বিভাগ। আপনি যদি আপনার 4 পয়েন্ট স্কেলের হয়ে থাকে তাহলে আপনি 3 পয়েন্ট বা এর উপরে হলে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী হিসেবে ক্যাটাগরি মানে প্রযোজ্য হবেন। তারপর 2.25 থেকে তত কিন্তু 3 এর কম, ঠিক আছে। 2.25 থেকে 3 এর একটু কম হলে আপনি দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবেন, এবং 5 পয়েন্টে যদি স্কেল হয় তাহলে 3.75 ফার্স্ট ক্যাটাগরি এবং 2.81 সামথিং থেকে 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি ও লেভেল বা এ লেভেলে পড়াশোনা করেন তবে আপনাকে এই যে খেয়াল করে দেখুন, এগুলো ডিগ্রি অর্জন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের সম্মিলিত মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। তো আপনি ইংলিশ লেভেলের এটা একটু আপনি ভালো করে চেক করে নেবেন যদি আপনি সেখান থেকে হয়ে থাকেন। তারপরে হচ্ছে যে সমমান বিষয় প্রসঙ্গে যে সকল আবেদনকারী 1 নম্বর থেকে 6 নম্বর ক্রমিক পদের শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লেখিত বিষয় ব্যতীত সমমানের অন্য কোনো বিষয়ে ডিগ্রিধারী, তাদের মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে নিজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এর অফিস কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে আবেদনকারীর অধীত বিষয়টি সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লেখিত একটি বিষয়ের সমমানের, ঠিক আছে।
এবং দেখুন এখানে আমার বয়স সীমাটা বলতেছে 1/4/2026 থেকে আপনার বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, তবে সেই ক্ষেত্রে এটাতে বলতেছে যে যদি আপনার 1 থেকে 6 নম্বর পদের প্রার্থীদের বয়স 21 থেকে 32 বছর এবং 7 থেকে 10 এর জন্য সর্বোচ্চ 35 বছর। এবং আবেদনের যে শেষ সীমানা মানে শেষ আপনি কবে আবেদন করতে পারবেন, এটা হচ্ছে 1/9/2026, মানে এটা আগস্ট মাস চলতেছে, আপনি সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট করতে গেলে কিছু ইস্যু থাকে যেটা আমরা অনেকেই ফেস করেছি আবার করি নাই। ঠিক আছে, তো এখানে আপনার নির্ধারিত ফি হচ্ছে পেমেন্ট ফি 200 টাকা, যেটা অফারের যোগ্য। তারপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের জন্য 50 টাকা অনলি। ঠিক আছে, অবশিষ্ট অর্থ ফেরত প্রাপ্তিতে নিমিত্ত দালালিদের স্ক্যান কপি সহ মাধ্যমে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীকে আবেদন করতে হবে এই 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 ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তারপরে হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 9/2026 পর্যন্ত। আপনি আবেদন করছেন, আপনি পেমেন্ট করেননি, সেটার পেমেন্টের মেয়াদকাল আপনার, সেটা আপনি 3 তারিখ পর্যন্ত পেমেন্ট কনফার্ম করে আর কি দিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। আপনি কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন, এইখানে গিয়ে আপনি সিভিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, এই সকল বিস্তারিত বিষয়গুলো এখানে আর কি দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি প্রার্থীর বিবরণ যেটা আছে এটা এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী অবশ্যই অনলাইনে আবেদনে লিখতে হবে। ঠিক আছে, আপনার এসএসসি সার্টিফিকেটে যা আছে সেইভাবে আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। এবং এইখানে আর কি কোনো ইনফরমেশন আছে কিনা আমরা একটু দেখে নিই। অ্যাপ্লিকেশনে যে আপনার ফি পেমেন্টটা বিষয়টা আছে, ঠিক আছে, যে রকেট বা ম্যানুয়াল পদ্ধতির যে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে, এই বিস্তারিত বিষয়গুলো এখানে আছে। তো জব আইডি নাম্বার এবং সিভি আইডি নাম্বার এর প্রথম অংশ, ঠিক আছে, এগুলো কিভাবে ইউজ করতে হবে পেমেন্ট করার সময়, এগুলো বিষয় এখানে আর কি বলা আছে। সো আপনারা এই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে পরবর্তীতে এই ইনফরমেশন গুলো কিন্তু ভাই আপনি অবশ্যই অবশ্যই আপনি নোট করে রাখবেন। সেটা হচ্ছে যে জব আইডি নাম্বার, সিভি আইডি নাম্বার, এগুলো যখন আপনি অ্যাডমিট কার্ড যখন পাবলিশ করা হবে বা পরীক্ষার তারিখ যখন জানানো হবে, তখন এই জিনিসগুলো ছাড়া আপনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডই করতে পারবেন না। ঠিক আছে, এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, এখানে তারা মেনশন করে দিয়েছে যে পেমেন্ট ভেরিফিকেশন, কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তো ভুল জব আইডি বা ভুল সিভি আইডি ব্যবহার পূর্বক ফি জমা দিলে, একই জব আইডির বিপরীতে একাধিকবার ফি জমা দিলে, নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না। তো বুঝতেই পারতেছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই আর কি 320টা পদের জন্য সার্কুলার তারা নিয়োগ দিয়েছে, সো আপনি খুব ভালোভাবে আপনি কোনটাতে আবেদন করতে যাচ্ছেন, সময় এখনো আছে, সো আপনি সময় নিয়ে নির্দিষ্ট শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যেই সময় কিছুটা হাতে রেখেই আপনি আবেদনটা করে ফেলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই সার্কুলার হান্ট পেজ ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করবেন। ফেসবুক পেজ না, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের এই চ্যানেলটি আপনি ভিজিট করবেন। এখানে আসলে আপনি অনেকগুলো সার্কুলার দেখতে পাবেন। সো আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে সেই সার্কুলারটা দেখে আবেদন করে ফেলবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওতে যেটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করবেন, যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন, তবে অবশ্যই একটা লাইক দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাইকে ভালো লেগেছে। তো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।